যে কথাগুলো আলোচনায় এসেছে সেগুলোই মূলত আসলে প্র্যাকটিসে কাজে লাগে। ওই কথাগুলোর বাহিরে প্র্যাকটিসে কাজে লাগানোর জন্য নির্দেশনা যেই লক্ষণগুলো যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আমরা অবশ্যই শিখব। তবে আজকের আলোচনায় যে লক্ষণগুলো এসেছে এতগুলো লক্ষণ যদি আমরা মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, সময় মতো প্রপারলি আমরা ধরতে পারি, মূল্যায়ন করতে পারি, তাহলে আশা করা যায় আর্জেন্টাম নাইটিকাম খুব সুন্দরভাবেই প্র্যাকটিসে কাজে লাগানো যাবে। গাইডিং সিম্পটমস এ আর্জেন্টাম নাইটিকামের মানসিক লক্ষণে অনেকগুলো লক্ষণই এসেছে। মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার লিখেছেন। তো যেই লক্ষণগুলো আপনারা আলোচনা করেছেন সেই লক্ষণগুলো এখানে স্পষ্টভাবে আছে। দেখাই যাচ্ছে যেমন লস অফ কনসাসনেস এদের হচ্ছে মানে কনসাস লেভেল যেটা, একটা হচ্ছে কনসাস লেভেল, আরেকটা হচ্ছে আনকনসাস লেভেল, আরেকটা হচ্ছে সাবকনসাস লেভেল আমরা বুঝি বা জানি। সতর্কভাবে, সচেতনভাবে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, টার্গেট করে, উদ্দেশ্য করে, বুঝে শুনে যে কাজগুলো আমরা করি, সেই কাজগুলোর সাথে আমাদের কনসাসনেস এর পার্টটা জড়িত। আর যেই পার্টটা হচ্ছে অবচেতনভাবে আমাদের ভিতরে কাজ করতে থাকে, সেই পার্টটাকে আমরা বলতে পারি সাবকনশাস পার্ট বা সাবকনশাস মাইন্ড। আর আরেকটা হচ্ছে আনকনশাস, যেখানে আসলে আমরা চরমভাবে মানে কনশাস যে পার্টটা এটাকে হারিয়ে ফেলি। সেন্সলেস এর কাছাকাছি চলে যাই। যেখানে আমরা চরম মানে অন্ধের মতো হয়ে যাই বা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যে বিষয়গুলো চলতে থাকে, তখন এটাকে আনকনশাস বলি। তো এই কনসাসনেস এর যে পার্টটা, একটা কথা এখানে লস অফ কনসাসনেস। তো আমরা এটাকে যেহেতু অন্যান্য লক্ষণগুলো আপনারা আলোচনা করেছেন, সেই লক্ষণগুলোর ভিত্তিতে আমি বলতে পারি যে তাদের ইন্টেলেকচুয়াল লেভেল নষ্ট হয়, তাদের বুদ্ধিশক্তি নষ্ট হয়, তাদের হচ্ছে বিবেকের জায়গা, বুদ্ধির জায়গা, এরপরে হচ্ছে মানে সিদ্ধান্তের জায়গা, তারপর হচ্ছে মেমোরি ডালনেস, এই কথাটা আমাদের ম্যাডাম বলেছেন। মানে সব মিলিয়ে তাদের কনসাসনেস এর যে ডিপার্টমেন্টটা আছে, যেখান থেকে তার বুদ্ধি আসবে, যেখান থেকে তাকে মানে ডিসিশন নিতে সাহায্য করবে, যেখান থেকে সে একটা বিষয় বুঝে শুনে স্থিরভাবে অনুধাবন করবে, ওই পার্টটা আসলে তার দুর্বল হয়ে যায়। ওই পার্টটা অনেক সময় তার মানে বিনষ্ট হয়, বিকৃত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপর এখানে ফেইন্ট ফিলিং, কখনো এই জায়গা থেকে তারা আপনার হচ্ছে প্রায় মূর্ছা যাওয়ার প্রবণতা, অজ্ঞান হওয়ার প্রবণতা, সেন্সলেস হয়ে যাওয়ার প্রবণতা, তাদের যেই মানে কনসাস লেভেলটা হারিয়ে আনকনসাস হয়ে যাওয়ার যে জায়গা, সেটা জাগ্রত হয়। এর সাথে সংযুক্ত আছে লস অফ মেমোরি, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, এবং কনসাসনেস লস যখন করে তখন মেমোরিও লস করবে। এবং ইন জেনারেল কনস্টিটিউশনালি আমরা জানি যে আর্জেন্টাম নাইটিকাম হচ্ছে তাদের আর্জেন্টাম নাইটিকাম নার্ভাস সিস্টেমে খুব জোরালোভাবে কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সহ আমাদের ইমোশনাল পার্ট, আমাদের উইল, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি, এই এই পার্টগুলোতে হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম খুব ভালোভাবে ক্রিয়া করে, কাজ করে। তো এই জায়গা থেকে এটা বোঝা যায় যে তাদের লস অফ মেমোরি হয়, স্মরণ শক্তি নষ্ট হয়। হেডেক ফ্রম ড্যান্সিং, এই পার্টটা একটু ভিন্ন পার্ট, তারপরে এখানে এসেছে। তারপর হচ্ছে লস অফ মেমোরি লাইজ উইথ ক্লোজড আইস, শানিং লাইট এন্ড কনভারজেশন। কি বলছে? যখন তাদের হচ্ছে লস করে মেমোরিটা বা স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, মেধা শক্তি নষ্ট হয়ে যায়, অনুধাবন শক্তি নষ্ট হয়, তখন তারা সব বিষয়ে মানে অনেকটা অবচেতন বা অচেতন ভাবে লাইজ করে শুয়ে থাকে, চুপচাপ শুয়ে থাকে। কোনো বিষয়ে তাদের রেসপন্স এর যে জায়গা, কোনো বিষয়ে তাদের রিঅ্যাকশন এর যে জায়গা, অ্যাকশন এর যে জায়গা, প্রতিক্রিয়ার যে জায়গাটা, সেটা নষ্ট হয়। সে জায়গা থেকে তারা একদম মানে অনেকটাই হচ্ছে মানে লাইজ উইথ ক্লোজড আইস এর জায়গাটা হচ্ছে যে এরা চোখ বুজে শুয়ে থাকা বা পারিপার্শ্বিক সবগুলো বিষয়ে তারা অবচেতন থাকে, অচেতন থাকে। সে বিষয়ে তাদের কানেকশনটা নষ্ট
হয়, কনসেন্ট্রেশন বা মনোযোগ নষ্ট হয়। সেই বিষয়ের সাথে তাদের সংযোগ নষ্ট হয় এবং মনোযোগ নষ্ট হয়। ২ টাই। কানেকশন এবং কনসেন্ট্রেশন ২ টাই তাদের জায়গা থেকে নষ্ট হয়। সেখান থেকে তারা ক্লোজ আইস করে চোখ বুজে শুয়ে থাকার মতো একটা সিচুয়েশন ডেভেলপ করে। শানিং লাইট, শানিং মিনিংটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা। আ আমাদের হচ্ছে একটা রুব্রিক আছে দেখবেন যে লাইট শান মানে লাইট শান মানে হচ্ছে যে আলো বা আমাদের সূর্যের আলো, কৃত্রিম আলো, এই আলো হচ্ছে তারা পরিহার করে। এই বিষয়টা তাদের সহ্য হয় না। এই বিষয়গুলো তারা এভয়েড করে। তো এখানে হচ্ছে যে এরকম আলোকিত পরিবেশ এবং কনভারজেশন এই ২ টা মানে কথাবার্তা, আলোচনা, আড্ডা কেউ তার সাথে কথা বলবে, সে কারো সাথে কথা বলবে। কেহ তার সাথে কথা বলুক অথবা সে কারো সাথে কথা বলুক, দুটোই সে আসলে পরিহার করতে চায় এবং সেটা পরিহার করার জন্য সে যেমন হচ্ছে lies with closed eyes মানে সে নিজেকে একদম মানে গুটিয়ে ফেলে চোখ বুজে থাকে এবং সেখানে আলোকিত পরিবেশ যেটা আছে, সেই আলোকিত পরিবেশটা বন্ধ করে দেয়। অর্থাৎ দরজা জানালা বন্ধ করে দিয়ে একদম লাইট অফ করে সে closed eyes এ থাকতে চায়। কনভারজেশন গুলো থেকে এড়িয়ে চলতে চায়। মেলানকোলিয়া আর্জেন্টাম নাইট্রিকামের একটা পার্টের সাথে জড়িত আছে। মনের খারাপ বিষণ্ণতা এই ব্যাপারগুলো তাদের কাজ করে। Weakness of memory which frequently did not allow him to find the right word তাদের মেমোরি আর্জেন্টাম নাইট্রিকামের যেহেতু মস্তিষ্ক এবং মন দুটোই হচ্ছে নষ্ট হয়, বিকৃত হয়। সে জায়গা থেকে মেমোরি নষ্ট হয় এবং মেমোরিটা এমন পর্যায়ে নষ্ট হয়, অনেকটা হচ্ছে অনেক সময় এরকম যে কখনো কথা বলতে চাইলে, কনভারসেশন করতে চাইলে তখন আ ওই সময়টাতে সে আপনার যেই শব্দে কথা বলবে, ঠিক কোন শব্দে কথা বলবে এই মুহূর্তে এই সময়টাতে কোন শব্দটা আমার প্রয়োগ করা উচিত, প্রপারলি কোন শব্দটা এখানে অ্যাডজাস্ট করা উচিত, সেই শব্দটা অনেক সময় এরা খুঁজে পায় না। এজন্য এখানে বলছে which frequently did not allow him to find the right word মানে কখন কোন ওয়ার্ড ব্যবহার করবে। যেহেতু সেন্টেন্স এর বা বাক্যের বা কথার বা কনভারজেশন এর যেই মানে সূক্ষ্ম একক সেটা হচ্ছে শব্দ। আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করি, বাক্য দিয়ে কনভারজেশন করি, কনভারজেশন দিয়ে মত বিনিময় করি। তো মত বিনিময়ের সাথে যেহেতু শব্দের সংযোগ আছে, আমি মত বিনিময় করতে পারব না যদি আমি উপযুক্ত শব্দ আমি খুঁজে না পাই। আমি আপনার সাথে কথা বলছি। কখন কোন শব্দটা আসবে আমি তো মুখস্থ করে বা একদম লিখিতভাবে কথা বলছি না। যদি আমার এটা না থাকে, এই এই সংযোগ এবং সংযুক্তি না থাকে, কানেকশন কনসেন্ট্রেশন আমাকে অ্যালাও না করে, আমার মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম, আমার মেমোরি এই জায়গাগুলো যদি আমাকে অ্যালাও না করে, আমাকে সাপোর্ট না করে, আমি কিন্তু কথা বলতে চাইলে সিম্পলি আমি যদি বলতে চাই যে আমি ১ গ্লাস পানি খাবো, তখন ১ গ্লাসের পরে পানি শব্দটা আমার আসবে না। খাবো শব্দটা আসবে না। তখন আমি এটাকে ফাইন্ড করতে থাকবো যে এখন কি বলবো? কি বলতে চাচ্ছি? কি বলা উচিত? কি বললে এখানে কথাটা ফিট হবে? আমি ভিতর থেকে সার্চিং করছি কিন্তু শব্দ খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু চরম একটা কষ্টকর একটা ব্যাপার। তো এই জায়গাগুলো আ অনেক সময় আমরা স্পষ্টভাবে অনেক রোগীদের ভিতরে পাই। ইভেন আমিও যখন মাঝে মধ্যে আ আ হচ্ছে খুব চরম অসুস্থ হয়েছি আমার জীবনে। তো ওই সময়টাতে আমার নার্ভাস সিস্টেম সংক্রান্ত অনেক লক্ষণের আমার নিজস্ব এক্সপেরিয়েন্স আছে। এই বিষয়গুলো হঠাৎ করে কারো যদি না হয়, না আ ঘটে তার জীবনে, সেটাকে ফিল করা এটা কঠিন হবে। হয়তো বই থেকে পড়বে, বুঝবে। কিন্তু নিজের মতো করে একদম ভিতর থেকে ফিল করা যে ব্যাপারটা আসলে কেমন হতে পারে, এটা কঠিন হবে। তো বাস্তবতা এটাই যে, যে ব্যক্তি কথা বলতে চাচ্ছে কিন্তু কথা খুঁজে পাচ্ছে না, শব্দ খুঁজে পাচ্ছে না। তার জন্য আর্জেন্টাম নাইটিকাম একটা ভালো মেডিসিন হতে পারে। এর পাশাপাশি আরো কম্পিটিটিভ মেডিসিন থাকবে। সে জায়গাগুলো আমরা অবশ্যই পরবর্তীতে আসবে বা বিবেচনা করে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এরপরে এখানে সে জায়গা থেকে এটাই বলছে হিন্স ফল্টার্স ইন স্পিচ মেলানকোলিয়া ফল্টার শব্দটা একটু দেখে নিই। স্টার্ট টু লস স্ট্রেংথ অর মোমেন্টাম মানে ওইটাই আরকি। মানে স্পিচ করার যে তার স্ট্রেংথ থাকা দরকার, কথাবার্তা বলার যে স্ট্রেংথ, শক্তি, উদ্দীপনা থাকা দরকার, ওইটা তার নষ্ট হয়। যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। ইন কনভারজেশন কথাবার্তায়, আলাপচারিতায়, আলোচনায় ফরগেটিং হোয়াট হি ওয়ান্টেড টু সে যেটা আগের কথার সাথেই আমি ক্লিয়ার করে দিয়েছি। তারপর এখানে যেটা বলছে। কারণ একটার সাথে আরেকটার যে সংযুক্তিটা থাকে এটা কিন্তু বোঝা যায়। তো ইন কনভারজেশন কথাবার্তায়, আলাপচারিতায় ফরগেটিং হোয়াট হি ওয়ান্টেড টু সে সে ভুলে যায়
সে কি বলতে চাচ্ছে। হি লুকড অ্যারাউন্ড অ্যাজ ইফ এক্সপেক্টিং সামওয়ান টু হেল্প হিম আউট। এবং সে ভুলে যাচ্ছে। অনেক সময় দেখবেন যে আমিও কথা বলার সময় এরকম করি। কোন কথা বলতে চাচ্ছি। এরপরে এই যে বিষয়টা, এই যে এই মানে পাশে যে থাকে তার দিকে একটু তাকাই। সে তখন বলে যে, "ভাই এই বিষয়টা না?" "হ্যাঁ, হ্যাঁ, এটাই।" অ অথবা আমার বাবাকে অনেক সময় খেয়াল করি যে কথা বলতে চাচ্ছে। আমার বাবা যেহেতু স্ট্রোক করেছে, আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো আছে, চলছে ফিরছে। তারপরও আমি কিন্তু এগুলো মানে আমার বোঝার জন্য বিষয়গুলোকে অবজারভেশন করি। কথা বলতে চাচ্ছে একটা কথা অর্ধেক বলে আর বলতে পারছে না। তখন আমরা তাকে হেল্প করছি না বা আমরা কথা বলতে পারতেছি না। "আরে তোমরা কি মনে নাই এটা? তোমরা বলছো না কেন?" এরকম অনেক সময় প্রকাশ করে যে, "তোমরা তো এটা মনে থাকার কথা।" মানে সে তিনি আমাদের কাছ থেকে একটা হেল্প চাচ্ছে। এই শব্দটা যে শব্দটা উনি বলতে চাচ্ছে যেটা আমরা বলতে মানে উনি বলতে পারছে না, আমাদের কাছে হেল্প চাচ্ছে as if। তো এখানে এই কথাটাই বলছে যে she looked around as if সে আশেপাশে তাকায়। মানে আশেপাশে যারা আছে তার পাশে যারা সাথে কথা বলবে, বসবে তখন আশেপাশে তাকাবে। ওই ব্যক্তি তার এই কথাটাকে একটু সাপোর্ট দিবে। ওয়ার্ডটাকে এখানে কমপ্লিমেন্ট করবে। এই কমপ্লিমেন্টটা সে চাচ্ছে। এটা কিন্তু কথাবার্তার ভিতরে আপনারা যদি একটু মনোযোগ দেন খেয়াল করবেন। অনেকে এই বিষয়টা করে যে কমপ্লিমেন্টটা চায়। তো এখানে আর্জেন্টাম নাইটিকামের রোগীরা এরকম কমপ্লিমেন্ট চায়। এখানে বলছে হাইপোকন্ড্রিয়াসিস। তো হাইপোকন্ড্রিয়াসিস এ বলা আছে a mental disorder characterized by excessive fear or of or কি বলছে preoccupation with a serious illness despite medical testing and reassurance to the contrary। মানে কোন রকম মেডিকেল টেস্টিং ছাড়াই, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হচ্ছে পরীক্ষা নাই, ধরা পড়ে নাই, নিশ্চিত না। তারপর হচ্ছে যে আমার জন্য সিরিয়াস কোন একটা রোগ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, একটা কিছু হয়ে যাবে, আমার ক্যান্সার হয়ে যাচ্ছে, আমার এখানে গলা ব্যথা কেন? বোধহয় ক্যান্সার হয়ে গেছে, বোধহয় ক্যান্সার হয়ে যাচ্ছে। আমার পেটে ব্যথা কেন? বোধহয় এখানে সিরিয়াস কিছু হয়ে গেছে, হয়ে যাচ্ছে, হয়ে যাবে। একটা কিছু ঘটে গেছে, একটা কিছু হয়ে যাচ্ছে, একটা কিছু হয়ে যাবে। এই যে ফিলিংস গুলো, এই যে ভয়গুলো, এই যে এনক্সাইটি গুলো এগুলোর সামারি একসাথে করলে যেই মিনিংটা দাঁড়ায় সেটাকে আমরা এক শব্দে বলতে পারি হাইপোকন্ড্রিয়াসিস। এটা হাইপোকন্ড্রিয়াসিস অথবা যে ব্যক্তি এরকম তাকে হাইপোকন্ড্রিয়াকাল পারসন আমরা বলতে পারি। এই জায়গাটাকে আমরা মূল্যায়ন করতে পারি। টাইম সিমস টু পাস ভেরি স্লোলি। সময়টা খুব মানে মানে স্লো গতিতে অগ্রসর হচ্ছে। সময়টা যেন কাটছেই না, সময়টা যেন যাচ্ছেই না, সময়টা যেন আ মানে ধরেন যেটা মোজাম্মেল কাকাও বলেছেন, এর আগে আর অনেকে বলেছেন। তো বাস্তবতা হইলো যে আমি যে পার্ট গুলো নিয়ে আলোচনা করব মনে করছিলাম সেই পার্ট গুলো আলোচনায় এসে গেছে। জাস্ট আমি একটু মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি বিষয়গুলোকে আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য। এই যে টাইম সিমস টু পাস ভেরি স্লোলি মানে সময় খুব আস্তে যাচ্ছে সে অনুভব করে। সময় আস্তে যাচ্ছে অনুভবটা কিরকম? আ ধরুন আমাদের ইমাম ভাই নির্ধারণ করেছে আগামী রমজান মাসের পরে উনি দেশে আসবে। ইমাম ভাইয়ের আর্জেন্টাম নাইটিকাম এর একটা পার্ট আছে। এখন পার্ট কিন্তু আমাদের প্রত্যেকেরই হচ্ছে বডিতে আমাদের মনে অনেক মেডিসিনের পার্ট থাকে। তার অর্থ এই না যে আমি এখন আলোচনা করছি আর আর্জেন্টাম নাইট্রিক আমি ইমাম ভাই খেয়ে ফেলবেন একটু পরেই। এটা করা উচিত হবে না। জাস্ট আমি পার্টটাকে বোঝানোর জন্য। এখন রমজান মাসে উনি আসবে। তো রমজান মাস আসতে ধরেন আরো ৩ মাস সময়। উনার বিগত ধরেন ১ বছর ২ বছর ধরে উনি বিদেশে থাকতেছে। বে আ দেশে আসার কোন প্ল্যান করে নাই। ওই সময় ২ টা বছর উনার যেরকম কেটে গেছে, এখন এই ৩ মাস সময় উনার দেখা যাবে যে ২ বছরের চেয়েও বেশি লম্বা সময় মনে হবে যে সময়টা এখনো আসছে না কেন? এখনো রমজান কাটছে না, এখনো রমজান আসছে না। কখন ২ মাস কাটবে? ২ মাস তো ২ মাসই। ২ মাস ৬০ দিনে ২ মাসের নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট ঘন্টা, নির্দিষ্ট মিনিট সবই নির্দিষ্ট। তো উনার কাছে এটা ব্যাপারটা একটা আনলিমিটেড একটা টাইম মনে হচ্ছে যে সময়টা এখনো যাচ্ছে না, সময়টা এখনো কাটছে না, সময়টা এখনো হচ্ছে না। এই যে জায়গাগুলো তো আমাদের আফসানা ম্যাডাম বলছে যে ইমাম ভাই আজকে আর্জেন্টাম নাইটিকাম খেয়ে ফেলবে। তো এজন্য ১ম এই কিন্তু আমি ইমাম ভাইকে সতর্ক করে দিছি বা সবাইকে সতর্ক করছি। কারণ আলোচনার উদাহরণের জন্য কিন্তু আমি বেশিরভাগ উদাহরণগুলো আমার দিকে এপ্লাই করি। অনেক সময় অন্যর দিকে এপ্লাই করি। কারণ আ কারো উদাহরণ নিয়ে আসলে সে যদি মনে করে যে আমি তো এই মেডিসিনের রোগী না বা সে মনে করেন লেগসিস এর আলোচনা করলে আমি যদি কারো উদাহরণ দিই সে মনে কষ্ট পেতে পারে। হাই সেমেস এর আলোচনা করলে কারো উদাহরণ দিলে কষ্ট পেতে পারে। এজন্য উদাহরণগুলো আমার দিকে নিয়ে আসার চেষ্টা করি। আবার রিয়েলি প্র্যাকটিক্যালি যদি কারো একদম স্পষ্ট পিকচার থাকে, সেট করা যায় তখন তার দিকে আমি ইচ্ছা করে নেই। ঠিক আছে? বিষয়গুলো বুঝতে হয় নিজেদের মতো করে, নিজের সাথে সেটআপ করে বা নিজের লোকদের সাথে সেটআপ করে। তখন ব্যক্তিটাকে চিনে ফেললে মেডিসিনটাকে আপনার চিনতে ইজি হয়। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা যে ৩ মাস পরে উনি আসবে।
এখন কিন্তু এই ৩ মাস সময় উনার কাছে ৩ টা বছরের মতো লম্বা মনে হবে, দীর্ঘ মনে হবে, সময় যে কাটছে না মনে হবে। এবং উনি কিন্তু এখন থেকেই উনার ব্যাগ গুছানো, লাগেজ গুছানো, কাপড়-চোপড় গুছানো, উনি কার জন্য কি গিফট দিবে সেটা গুছানো শুরু করে দিয়েছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আর্জেন্টামের রোগী, মেরুডিনামের রোগী এরাই অনেক সময় করে থাকে বা আরো ২-৪ টা মেডিসিন আছে। খুব বেশি মেডিসিন নাই এখানে। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। টাইম সিমস টু পাস ভেরি স্লোলি। সময় যেন কাটছে না, সময়টা যেন খুব মানে স্লো গতিতে কাটছে। এরকম একটা ফিল কাজ করে। ডালনেস অফ হেড, মাথার বা মস্তিষ্কের ডালনেস কাজ করে। ডালনেস বলতে আমরা অলরেডি বুঝিয়েছি যে ডালনেসটা আসলে কি? মাথা ভূতা, মস্তিষ্ক ভূতা, বুদ্ধি ভূতা, চিন্তা ভূতা, ডিসিশন নেওয়ার জায়গাগুলো ভূতা থাকে। মানে এই মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম, তার চিন্তা, চেতনা, কল্পনা, ভাবনা, ইমাজিনেশন এর সাথে কানেকশন, কনসাসনেস, বুদ্ধিদীপ্ত জায়গা সবগুলোই তার ডালনেস কাজ করে। এখানে ভূতা হয়ে যায়। ঠিক আছে? আমাদের আ অস্ত্র, আমাদের যন্ত্র, আমাদের ছুরি, আমাদের ব্লেড ভোঁতা হয়ে গেলে যেমন আমরা নির্দিষ্ট বিষয়কে আমরা কাটার জন্য যে অস্ত্রটা ব্যবহার করব, সেই বিষয়টা কাটতে গিয়ে আমরা আ বিরক্ত হয়ে যে অস্ত্রটা ভোঁতা হয়ে গেছে, ব্লেডটা ভোঁতা হয়ে গেলে আপনি নখ কাটতে যাবেন দেখবেন যে আপনার নখটাই নষ্ট হয়ে যাবে। তো এরকম হয় আরকি। তো আমার যখন আমার হেড, মস্তিষ্ক, চিন্তা চেতনা ডাল হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে, তখন আমার প্রত্যেকটা কাজই ভুল হবে। আমি পড়তে গেলে ভুল হবে, পড়তে গেলে পড়াটা ভুলে যাবো, পড়তে গেলে বানান ভুল করব, কথা বলতে গেলে কথা ভুল করব, শব্দ ভুল করব। মানে আমার যখন মেইন মানে মেশিনটাই ভোঁতা হয়ে যাবে, তখন মেশিনের কাজগুলো ভোঁতা হবে, মেশিনের কাজগুলো ভুল হবে, মেশিনের কাজগুলো এলোমেলো হবে। এটাই তো সিম্পল বিষয়। কানেকশনটা তো এটাই। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মানে সংযুক্ত করে নিবেন এভাবে। মেন্টাল কনফিউশন, তাদের মেন্টালি কনফিউশন কাজ করে। আগে একদম ১ম এই বলেছিলাম যে তাদের ডিসিশন এর জায়গায় একটা মানে এটা আসবে। এটাই স্বাভাবিক। কনসাসনেস যাদের লস করবে তারা কি ডিসিশন নিবে, কখন কি করবে বা এই ডিসিশনটা নিতে গিয়ে তারা মানে একটু কনফিউজড থাকবে। আমি কি এটা নিবো না এভাবে নিবো? এটা করা উচিত না এটা করা উচিত? কোনটা করা উচিত? এই কনফিউশনটা তাদের কাজ করতে পারে। ডিজিনেস কাজ করবে। ডিজিনেস এর মিনিংটা হচ্ছে the state of being dizzy, the sensation of instability, a sensation of spinning around and losing one's balance. তো অনেকটা হচ্ছে যে এটা যে তার মনে হচ্ছে যে মাথা ঘুরঘুর করছে, মাথা ঝিমঝিম করছে, তার হচ্ছে তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু এটা মেন্টাল পার্টের ডিজিনেস এখানে বলা আছে। এটা ভার্টিগো ডিজিনেস ঠিক না। এটা হচ্ছে মেন্টাল পার্টের। মানে সব জায়গায় হচ্ছে তার মানে কনফিউশন কাজ করা এবং ডিজিনেস বলতে তার ঠিক মানে চিন্তা চেতনায়, কল্পনায়, ভাবনায় এই জায়গাগুলোতে একটা ডিজিনেস কাজ করবে। একটা ইমব্যালেন্স একটা ব্যাপার কাজ করবে। টেনডেন্সি টু ফল সাইডওয়াইজ এই জায়গাগুলো থেকে তাদের হাঁটা চলাফেরায় মনে হবে যেন তারা সাইডে পড়ে যাচ্ছে। অনেক সময় এটা হয়। আমরা জানি যে আর্জেন্টাইন নাইটিকামের ভুভিস্টার, তারপর হচ্ছে এপিস মেলের এদের হচ্ছে ধরুন আপনার একটা বললেন যে আ ১ গ্লাস পানি নিয়ে আসো, গ্লাসটা তাদের হাত থেকে পড়ে যায়। অথবা টিউবওয়েল থেকে অন্য রুম থেকে মগ থেকে পানিটা যখন নিয়ে আসবে, ওই রুম থেকে এই রুমে আনা পর্যন্ত তার মানে শরীরের ইমব্যালেন্স এর কারণে, হাতের ইমব্যালেন্স এর কারণে এখানে কিন্তু তার হাতে কোনো প্যারালাইসিস থাকে ব্যাপারটা এমন না। অথবা এতটা বেশি দুর্বল হয়ে গেছে ব্যাপারটা এমন না। বরং এগুলো থাকতে পারে কিন্তু বরং হচ্ছে এখানে তার প্রত্যেকটা মানুষের কিন্তু হাঁটা চলায় আ বা কাজের একটা ব্যালেন্স থাকে। ঠিক আছে? এই ব্যালেন্সটা যখন নষ্ট হয় তখন তার হচ্ছে তার মানে কাজ এবং কনসেনট্রেশন বা মনোযোগ এটার সাথে ডিসকানেকশন ঘটে। ডিসকানেকশন ঘটার কারণে দেখবেন যে তখন হাত থেকে সহজেই একটা জিনিস পড়ে যায়। খুব সহজে একটা জিনিস পড়ে যাচ্ছে হাত থেকে, গ্লাসটা পড়ে যাচ্ছে, পানিটা পড়ে যাচ্ছে, পিছলে পড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো তখন কাজ করে। তো আর্জেন্টাইন নাইটিকেমের এই ব্যাপারগুলো কাজ করে। তাদের নার্ভাস সিস্টেম এবং তাদের মেন্টাল পার্টের এই সংযুক্তির জায়গা থেকে যে ডিসঅর্ডারটা ডেভেলপ করে, ইমব্যালেন্স তৈরি করে, ডিসহারমোনিয়াস একটা জায়গা তৈরি করে। তো সে জায়গা থেকে টেনডেন্সি টু ফল সাইডওয়াইজ তখন তারা সাইড ডে পড়ে যেতে পারে। ডান পাশে, বাম পাশে পড়ে যেতে পারে। যেকোনো একটা পাশে তারা পড়ে যাওয়ার প্রবণতা কাজ করে। এরকম একটা ব্যাপার তাদের হয়। তারপর হচ্ছে টু ফিক্স হিস থটস অন এনিথিং কোন বিষয়ে তারা যখন একটা থট মানে ফিক্সড করতে চায়, এমন অনেক আমি হোমিওপ্যাথিক শিক্ষার থেকে পেয়েছি যে ভাই অন্য বিষয়গুলো পড়তে পারি কিন্তু অ্যাফোরিজম গুলো যখন পড়ি, অর্গান অফ মেডিসিন এর অ্যাফোরিজম যখন পড়ি, ১ম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়তে দেখা যায় বাংলা ভাষায় পড়লাম। ১ম লাইনে কি পড়েছি সেটা ভুলে গেছি। শেষ লাইনে কি পড়েছি ১ম লাইনের সাথে সে সংযুক্তিটা আর করতে পারি না। যার কারণে অ্যাফোরিজম গুলো পড়ি না, অর্গানন পড়ি না। এই কথাগুলো অনেকের কাছ থেকে শুনেছি যে ভাই শব্দগুলো বুঝি বাক্য আলাদা করে বললে বুঝি কিন্তু অ্যাফোরিজমটার ১ম থেকে শেষ পর্যন্ত আমি সংযুক্তিটা করতে পারি না। এর আসলে অর্গান অফ মেডিসিন এ ঠিক কি বলতে চেয়েছে, কেন বলতে চেয়েছে, কিভাবে বলতে চেয়েছে এই যে সংযুক্তিটা, এখানে আমার যে কনসেনট্রেশনটাকে কানেকশন করা, কনসেনট্রেশন
কনসেন্ট্রেশনটাকে এখানে অ্যাক্টিভ রাখা, এটা ঠিক আমি পারি না। তো এরকম আপনি মনে করেন এমন অনেকেই আছে, দেখা যায় ধরেন আপনি যদি আর্জেন্টাম নাইটিকামের রোগী হয়ে থাকেন, আপনি যদি দা, বটি দিয়ে, ছড়ি দিয়ে কোন কাজ করেন, আপনার হাত বেশি কাটবে। কারণ ওইখানে আপনার যে মনোযোগটা থাকা দরকার, আপনার যে জিনিসটা কাটবেন এবং যে যন্ত্রটা ইউজ করবেন, এখানে আপনার কিন্তু একটা কানেকশন থাকা লাগবে। এখানে আপনি মানে যতই শক্তিশালী হয়ে থাকুন, যতই আপনার পেশি শক্তির জায়গায় আপনি খুব স্ট্রং থাকুন, যদি আপনার এই মেন্টাল কানেকশনটা আপনার বস্তুর সাথে, আপনার অস্ত্রের সাথে, আপনার যন্ত্রের সাথে না থাকে, তখন কিন্তু এটা ঠিকঠাক মতো কাটতে পারবেন না, এবং কাটতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট বেশি হবে, দুর্ঘটনা বেশি ঘটবে, আঙ্গুল বেশি কেটে যাবে। এই ঘটনাগুলো ঘটবে। সংযুক্তির জায়গাটা এরকম মানে যখন না হবে। তো এটাই এখানে বলছে টু ফিক্স হিজ থট অন এনিথিং, যখন এটা করতে চায়, or to gives his business any consideration, অথবা তার বিজনেস, তার কাজে যখন কোনো মনোযোগ দিতে চায়, মূল্যায়ন করতে চায়, was impossible for him, এটা সে পারে না, এটাতে সে অক্ষম হয়ে যায়। তাইলে বোঝা গেল যে তার বিজনেস, তার কাজ, তার পড়াশোনা, তার কাজে যখন তার চিন্তার কানেকশনটা ঘটে না, মানে তার যে কনসেন্ট্রেশনটা সে ধরে রাখতে পারে না, তখন এখানে কি ঘটতে পারে? মানে সে তো ঠিক এই কথাটা অনেক সময় নাও বলতে পারে যে আমি চিন্তাটাকে সংযুক্ত করতে পারি না। বরং সে এটা বলতে পারে যে আমি কোন একটা বিষয় সহজে বুঝি না, বা একটা কাজ করতে গেলে কাজটা ভুল হয় বেশি। একটা কাজ করতে গেলে এই কাজটাতে আমি স্থির থাকতে পারি না। তখন আসলে এটার রিয়াল মিনিংটা কি? এটা কি পালসিটেলার মতো চেঞ্জিং মুড, টিউবারকুলিনামের মতো চেঞ্জিং মুড, নাকি আর্জেন্টাম নাইটিকার মতো কনসেন্ট্রেশনের ডিফিকাল্টের কারণে তার কনসেন্ট্রেশনটা, মনোযোগটা সংযুক্তি করতে পারছে না, এই কারণে তার এই কথাটা আসছে? এটা কিন্তু আমরা তখন মূল্যায়ন করতে হবে, বিচার করতে হবে, নির্ধারণ করে নিতে হবে। নতুবা আমরা কিন্তু জায়গাটাকে ক্লিয়ার করতে পারবো না। কারণ কথার একই বাক্য বা প্রায় একই কথা, মিনিংটা কিন্তু ভিন্ন ভিন্ন দিকে যায়। ঠিক আছে? মিনিংটা কোন দিকে যাবে এটা ডিপেন্ড করবে তার এখানে এই কথাটা বলার পিছনের কজটা কি আছে, সেটাকে মানে আমরা যদি সংযুক্ত করতে পারি, তখনই আমরা বের করে নিতে পারবো যে এই বাক্যের মিনিংটা আসলে কি? সে আসলে এই বাক্যটা দিয়ে কি বলতে চাচ্ছে। ঠিক আছে? বাক্য দিয়ে সবসময় আমরা সরাসরি রুব্রিকে যেতে পারি না, এজন্য যে একই বাক্য ভিতরের মিনিংটা ভিন্ন থাকে। তো এভাবে মেন্টাল পার্টটা তো অনেক বড়। আর আজকে যেহেতু অনেকেই অনেক আলোচনা করেছেন, আমি আলোচনা করতে চাইলে আরো অন্তত ১-২ ঘন্টা আলোচনা করতে হবে। খুব বেশি আলোচনা আ কমায় ফেলছি ইচ্ছা করেই। সার্বিকভাবে ক্লাসের কারো উপর যেন কোন চাপ না পড়ে, বিরক্তি না আসে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। আমি আলোচনা আরো করলে হয়তো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছে করতে পারতাম। কিন্তু আমি আর আজকে করতে চাচ্ছি না। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখ আশা রাখি। আচ্ছা, এই ছাড়া আর কোনো প্রশ্ন আছে কি? যে কারোর যে কোনো প্রশ্ন? আ অবস্থায়, তাড়াহুড়া প্রবণ অবস্থায় তারা বিরক্ত হয় সহজেই, ইরিটেবল হয় সহজেই, রাগান্বিত হয় সহজেই। তাদের মেজাজ গরম হয় ওইটার সাথে সংযুক্ত হয়ে। তাছাড়া তারা হচ্ছে নাক্সবমের মতো একটু হাইপার সেনসিটিভ। আমরা জানি যে এরা আর্জেন্টাম নাইটিকাম, নাক্সবম, জিঙ্কাম এগুলো নার্ভাস সিস্টেমের উপর, মেন্টাল পার্টের উপর ভালো কাজ করে। সে জায়গা থেকে বোঝা যায় যে তারা খুব মানে একটু তারা পালসিটিলার মতো একদম মানে চুপচাপ, মার্জিত, শান্ত টাইপের থাকে না। অথবা হচ্ছে হেলিপুরাস, ওপিয়ামের মতো একদম ইন্ডিফারেন্স, উদাস টাইপের থাকে না। একটু হাইপার সেনসিটিভ থাকে। এভাবে বলা যেতে পারে যে কমন ভাষায় জেনারেলি হচ্ছে আর্জেন্টাম নাইটিকামের হচ্ছে মেজাজটা এরকম, যারা তারা একটু খিটখিটে প্রবণ, তারা হচ্ছে একটু উত্তেজনা প্রবণ, তারা একটু এক্সাইটেড। তো তারপরে হচ্ছে আমি আপনাকে একদম আরেকটু রেফারেন্স দিয়ে দেখাতে চাচ্ছি আর্জেন্টাইন নাইটিকামের রাগের যে জায়গাটা। আপনি যেহেতু রাগটাকে স্পেসিফিক করেছেন, ১ম এ আমরা অ্যাঙ্গার এর পার্টটা দেখি। অ্যাঙ্গার এর পার্ট এখানে দেখা যাচ্ছে যে যদি আ আ বোঝা যাচ্ছে যে এখানে যেমন অ্যাঙ্গার ফরনুন, তারা পূর্বাহ্নে, অপরাহ্নে না, দুপুরের পূর্বে এরা হচ্ছে একটু তাদের ওই সময়টাতে একটু মেজাজ গরম হয়। আ এর সাথে প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল কারণের সাথে এটা বলা যেতে পারে। এটা আমরা নিশ্চিত না। কিন্তু বলা যেতে পারে। যেহেতু আর্জেন্টাম নাইটিকামের রোগীরা গরম কাতর। আর ওই সময়টাতে ওয়েদারটা একটু গরম থাকে। আ সূর্যটা উপরের দিকে থাকে। তখন এই ওয়েদারের কারণে ওই সময়টাতে তাদের গরমের প্রবণতা, তাদের নার্ভাস সিস্টেম, তাদের এক্সাইটমেন্ট কে এক্সাইটেড করে। তখন তারা রাগান্বিত একটু বেশি হয়, ফরনুন যেহেতু বলা আছে। বিশেষ করে অ্যাঙ্গার ফরনুন 11 AM যদি বলে যে ডাক্তার সাহেব আমার রাগ তো আছে, ঠিক আছে। কিন্তু এই সময়টাতে আমার দেখা যায় কি আমার রাগটা একটু বেশি কাজ করে। এই টাইপের সিম্পটমস গুলোর কিন্তু ভ্যালু অনেক বেশি। এখানে টাইমটাও নির্ধারণ করা, এবং এখানে আপনার মেডিসিন ১ টা ২ টা আছে, এবং আর্জেন্টাম নাইটিকাম এখানে ১ম গ্রেডে আছে। এই সময়টাতে তাদের রাগ বেশি
করে। তাছাড়া এখানে অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন অ্যাংজাইটি উইথ, যেহেতু এরা অ্যান্টিসিপেশন করে খুব বেশি অ্যাংজাইটির সাথে অ্যান্টিসিপেশনটা সংযুক্ত থাকে। অ্যান্টিসিপেশন বলতে পূর্বানুমান, অর্থাৎ কালকে পরীক্ষা, আজকে থেকে আমার উত্তেজনা কাজ করছে, আমার ভয় কাজ করছে, আমার অ্যাংজাইটি কাজ করছে, কখন পরীক্ষা হবে, কখন যাব, কখন হলে যাব, কখন কোন গাড়ি দিয়ে যাব। এই জায়গা থেকে তারা একটু, যেহেতু তাড়াহুড়া প্রবণতা কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, ফিয়ার কাজ করে, এবং হারিড ফিল কাজ করে, এই জায়গা থেকে তাদের অ্যাঙ্গার একটা ডেভেলপ করে। এটার একটু হিন্টস আমাদের আফসানা ম্যাডাম দিয়েছিলেন। তো এখানে যখন তারা রাগ করে, ঠিক আছে, রাগের এক্সপ্রেশনটা তো অনেকের অনেক রকম হয়। এখানে দেখা যাচ্ছে যে আর্জেন্টাম নাইটিকামের রোগীরা, এখানে আরো বেশ কিছু কিছু মেডিসিন আছে। তো আর্জেন্টাম নাইটিকাম প্রথম গ্রেডে আছে। আর্জেন্টাম নাইটিকামের রোগীরা যখন রাগ করে তখন তাদের শরীর কাঁপে বা থরথর করে কাঁপুনি হতে পারে। ট্রেম্বলিং যেহেতু এখানে বলা আছে, কাঁপুনি তৈরি হয়, শরীর কাঁপে, রাগের কারণে শরীর কাঁপছে, এমন রোগী কিন্তু পাওয়া যায় যে রাগে শরীর একদম কাঁপতে থাকে। তো আর্জেন্টাম নাইটিকামের এমনিতেই হচ্ছে এক্সাইটেড থাকে, প্লাস হচ্ছে তারা প্রস্টেশনে থাকে, তারা হচ্ছে প্রচন্ডভাবে দুর্বল থাকে, নার্ভাস সিস্টেম দুর্বল হতে একটা পর্যায়ে এরা চরম দুর্বল হয়ে যায়, চরম ক্লান্ত হয়ে যায়, চরম হচ্ছে এরা জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো সেখানে রাগের কারণে পরবর্তী যে ট্রেম্বলিংটা আসে, দুর্বলতার মানে রাগের সহিত যে ট্রেম্বলিংটা তৈরি হয়, মানে কম্পনটা, কম্পনের সাথে হতে পারে তারা ওভার এক্সাইটেড হওয়ার কারণে, অথবা হতে পারে তারা ওভার মানে দুর্বল হয়ে যাওয়ার কারণে এটা সংযুক্ত হতে পারে। তবে শরীর কাঁপে, এটা বোঝা যাচ্ছে। অ্যাঙ্গার ইজিলি, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ভেক্সেশন ডিউরিং কোনো একটা উদ্বিগ্নতা থেকে তাদের হচ্ছে পরবর্তীতে উদ্বিগ্নতার সাথে রাগটা সংযুক্ত হয়। তো এখান থেকে আমরা রাগের ধরনটা মোটামুটি ধরে নিতে পারি যে কোন টাইপের হতে পারে। এরপর হচ্ছে আমরা ইরিটেবিলিটির জায়গাটা আমরা একটু দেখি। ইরিটেবিলিটিতে দেখা যাচ্ছে আপনার যেমন ইরিটেবিলিটি এলিমেন্টস ফ্রম কোন একটা অসুস্থতা তৈরি হয়েছে, পেটের ব্যথা বা যেকোনো একটা প্যাথোলজি ডেভেলপ করেছে, এর সাথে যেহেতু তার অন্যান্য বেশ কিছু লক্ষণ তৈরি হবে। অসুস্থ হওয়ার আগে সে এতটা ইরিটেবল ছিল না। এখন অসুস্থ হওয়ার পরে সে ইরিটেবল হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। এখন অল্পতেই রাগ করে, অল্পতেই বিরক্ত হয়। ইরিটেবিলিটি ক্লাইমেক্টেরিক পেরিয়ড ইন ক্লাইমেক্টেরিক পিরিয়ড বলতে আমরা যে পিরিয়ডটাকে বুঝি, ওই পিরিয়ডটাতে বা ওই সময়টাতে আ তাদের হচ্ছে উত্তেজনা প্রবণতা বা রাগ বা খিটখিটে মেজাজ দেখা দেয়, অথবা ইরিটেবিলিটি ইন কোঅর্ডিনেশন ইন ইন্টারমিটেন্ট ফিভার, যখন সবিরাম জ্বরে আ তাদের হচ্ছে আপনার অসামঞ্জস্যতা তৈরি হয়। আমরা অসামঞ্জস্যতার বিষয়টা অলরেডি আলোচনা করেছি। তাদের শারীরিকভাবে, মানসিকভাবে সংযুক্তিহীনতা, অসামঞ্জস্যতা, ইমব্যালেন্স তৈরি হয়। এর সাথে জ্বর থাকে, জ্বরের সাথে তার ইরিটেবিলিটি বা খিটখিটে মেজাজ ডেভেলপ করে। এখানে আ স্নিজিং ইরিটেশন ফ্রম, এবং দেখা যাচ্ছে কি আ স্নিজিং ইরিটেশন ফ্রম আ স্নিজিং এটা হচ্ছে আপনার না, এটা নোজের পার্টে চলে গেছে। তো এখানে ইরিটেশন হয় এবং তার সাথে চুলকানি হয়, হাঁচি হয়, ইরিটেশন হয়, হাঁচি হয়। ইরিটেশনটা এখানে মূলত বোধহয় খোঁচা আ অনুভূতি, চুলকানির অনুভূতি, এরকম একটা ব্যাপার। তো এখানে যাই হোক, আমরা ইরিটেবিলিটির এই পার্টটা থেকে আমরা ধরতে পারি যে আগের কথাগুলোর সাথে আমরা সংযুক্ত করে নিলে তাদের দুর্বলতার কারণে, তাদের নার্ভাস সিস্টেমের ওভার এক্সাইটমেন্ট এর কারণে তারা অসুস্থ অবস্থায় রাগ করবে, খিটখিটে মেজাজের আচরণ করবে, এবং হচ্ছে রাগের সময় তাদের শরীর কাঁপবে, শরীর কম্পন হবে, এর সাথে শরীরের দুর্বলতা সংযুক্ত হয়ে যেতে পারে। তো মোটামুটি এভাবে আপনি এই যে দেখেন ইরিটেবিলিটি উইকনেস উইথ, যে বিষয়টা আমি একটু আলোচনা করেছিলাম। ইরিটেবিলিটি উইকনেস উইথ, যেহেতু আর্জেন্টাম নাইটিকামের রোগীরা উইক হয়ে যায়, প্রস্ট্রেটেড হয়ে যায়, সে জায়গা থেকে এই রুব্রিকটাও কিন্তু এখানে এসেছে। এই রুব্রিকটা কিন্তু আমি দেখে আলোচনা করি নাই। বা এর আগে আমি যেগুলো আলোচনা করছি পরবর্তীতে দেখা গেছে এগুলো এসেছে। কারণ কি, একটা লক্ষণ আসার পিছনে অনেকগুলো এর সাথে ইন্টার কানেকশন থাকে। সেই কানেকশনটা ধরতে পারলে অনুমান করা যায় যে আসলে কোনটার সাথে কোনটার একটা সামঞ্জস্য এসে যেতে পারে। তখন আপনি দেখা যাবে যে আপনি বিষয়টাকে খুব সহজে মনে রাখতে পারবেন এবং কানেকশনটা আপনি তৈরি করতে পারবেন। লক্ষণগুলোকে মেমোরাইজিং করার প্রয়োজন হবে না। তো এই হচ্ছে ইরিটেবিলিটি এবং অ্যাঙ্গার। আমাদের নীলুফা ম্যাডাম, আ আ আপনার প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব দিলাম। আরো যদি কোন প্রশ্ন থাকে উত্থাপন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্সাইটমেন্ট কনভালসিভ একটা আছে। এটা কনভালসিভ তো মানে এটা তো একটা কম্পন সৃষ্টি হয় এক্সাইটমেন্টের সাথে কম্পন। তো এটাতে কিন্তু আর্জেন্টাইট না, একমাত্র ওষুধ হলো লাইসিনাম। ওইটাতে আর্জেন্টাম নাইট্রিকাম থাকা জরুরি না। কারণ কনভালশন এবং ট্রেম্বলিং ২ টা ভিন্ন বিষয়। কনভালসিভ এবং কনভালশন ওইটা হচ্ছে আক্ষেপ খিচুড়ি। এখন ধরুন আমি রাগ করলাম, আমার হচ্ছে রাগের কারণে শরীর কাঁপলো। এর অর্থ তো কনভালশন না, এর অর্থ ট্রেম্বলিং। ঠিক আছে? এর অর্থ হচ্ছে জার্কিং।
এর অর্থ কখনো ট্রেম্বলিং হবে, এর অর্থ কখনো জার্কিং হবে। এখন যেই ব্যক্তির কনভালশন হবে না কিন্তু ট্রেম্বলিং হবে, তাকে তো কনভালশনের চ্যাপ্টারে রাখার প্রয়োজন নাই। এটা পার্থক্যটাই বলতেছে আর কি। জি জি জি। শরীর কাঁপবে আর ওইটা হবে রাগ উত্তেজিত হয়ে তার মধ্যে একটা কম্পন আসবে নাকি? ওইটা হচ্ছে কনভালসিভটা হচ্ছে একদম প্রচন্ড মাত্রা, যেটাকে আপনি খিঁচুনির কাছাকাছি বলতে পারেন, বা খিঁচুনি তো হই, খিঁচুনির প্রিভিয়াস মোমেন্টটাকে আপনি বলতে পারেন। তাহলে তার রাগটা খুব উত্তেজিত হবে, উত্তেজিতের সাথে একটা কনভালসিভ আসবে, মানে মানে কম্পন বা একটু কাঁপুনি কাঁপুনি ভাব ওইখানে আসবে নাকি? এটা মানে একটু পার্থক্য করা যায় না? পার্থক্যটা হচ্ছে অনেকটা এরকম কাকা, মানে মনে করেন যে আমি যদি বলি যে আমি চিনি পছন্দ করি, তো চিনি পছন্দ করার অর্থ হলো যে আমি চিনি পছন্দ করি, এর অর্থ রসগোল্লা পছন্দ করি না, বা রসগোল্লা পছন্দ করি না এটা আমি বললাম না, বা রসগোল্লা পছন্দ করি বা করি না এটা বললাম না। চিনি পছন্দ করি মানে চিনি পছন্দ করি, ধরেন ডিজায়ার সুগার আপনি রাখবেন। আরেকজন ব্যক্তি যদি বলে যে সে মিষ্টি পছন্দ করে, রসগোল্লা পছন্দ করে, এখন রসগোল্লার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, রসগোল্লার সাথে দুধ আছে, রসগোল্লার সাথে ছানা আছে, রসগোল্লার সাথে চিনি আছে, তখন সেখানে চিনিটা অটোমেটিকলি এসে যায়। এখন কনভালসিভ যেখানে আছে, কনভালসিভটা যেখানে আছে সেখানে ট্রেম্বলিং থাকতে পারে, সেখানে ট্রেম্বলিং থাকাটা অস্বাভাবিক কিছু না। যেখানে কনভালশন থাকবে, খিঁচুনি থাকবে, একটা খিঁচুনির রোগী আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন হাত পা কিভাবে কাঁপুনি হয়, খিঁচুনি হয়, রক টানা মারে, মুখ দিয়ে ফেনা ওঠে, মুখ বাঁকা করে ফেলে। এখানে কনভালসিভটা হচ্ছে ওইটা যেখানে খিঁচুনি থাকবে, যেখানে ট্রেম্বলিং থাকবে, সেখানে জার্কিং থাকবে, সেখানে মুখ বাঁকা হয়ে যাবে। এখানে অনেকগুলো উপাদান থাকবে। আর যার ট্রেম্বলিং থাকবে, ট্রেম্বলিং এ কনভালশনটা থাকা জরুরি না। এখানে অনেকগুলো উপাদান না, এখানে জাস্ট কম্পন। আচ্ছা, আমাদের যেহেতু মেডিসিনটা চলমান থাকবে, আমরা কালকেও ইনশাল্লাহ আর্জেন্টা ম্যাট্রিকাম নিয়ে আলোচনা হবে। আমরা সবাই যেন একটু বইটা ধরি, বইটা যেন অন্তত একটু ধরি, এতে করে বইয়ের সাথে সম্পর্ক ভালোবাসা বাড়বে এবং মেডিসিনটাও আয়ত্তে আসবে।